বাহ, রাতের অপূর্ণতা এখন ভোরের আলোয় পূরণ করতে চাও। বউটা একটু বেশি অবুঝ হলেও ভীষণ সরল আর স্নিগ্ধ, ঠিক ভোরের শিশিরের মতো। নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে। আদর করো জান, গভীরভাবে ভালোবাসো আমায়। জিয়ান নয়নের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে। এই মাতাল করা আবদার উপেক্ষা করার সাধ্য জগতে কারো নেই। তুমি আমার শিশির স্নাত ভোরের ভেজা বকুল ফুল। আমি শুষে নেব তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকা সমস্ত ঘ্রাণ। আমার শরীর জুড়ে লেপ্টে থাকবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ। ঘন্টা দুয়েক জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে। ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নাস্তা করতে নিচে আসলো। নয়না কালো আর লাল রঙের কম্বিনেশনে একটা ড্রেস পরেছে। জিয়ানের গায়ে জড়িয়ে আছে কালো টি শার্ট আর কালো প্যান্ট। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। জিয়ান, আজ কয়টায় তোমার ফ্লাইট? বাবা, দুপুর 3টায়। আজ রাতে আমারও সিঙ্গাপুর যাওয়ার টিকিট বুক করা। এই বয়সে আর ভালো লাগে না এসব। জিয়ান জাহিনকে উদ্দেশ্য করে বলল। তুই তো ফ্রি আছিস, ব্যবসাটা সামলা। বাবা আর কত টানবে না কার ঘাড়ে? ভাই, এসব আর আমাকে দিয়ে হবে না। তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিস জয়েন করো, তাহলেই তো হয়। নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটা সংযত করে ফেললেন। শান্ত স্বরে বললেন। তোরা দুজন একই সঙ্গে পৃথিবীতে এসেও দুজন দুই মেরুর। জাহিনকে দেখলে মনে হয় আমি অতীতে নিশ্চিত কোনো পাপ করেছি, এই কারণে ও মানুষ হতে পারেনি। নয়তো এত ভালো পরিবার, এত সুন্দর পরিবেশে থেকেও এত অভদ্রতা কী করে শিখলো? জিয়ানের হওয়ার কথা ছিল সিঙ্গার, এত ভালো গান গাইতো ছেলেটা। ক্লাস 10-এ যখন পড়তিস তোরা, সেদিন জিয়ানকে বললাম, জানিস আমার অনেক শখ, আমার ছেলে পাইলট হবে, আকাশে প্লেন চালাবে। জিয়ান তখন কি বুঝলো জানি না, জড়িয়ে ধরে বলল, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে বাবা। জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে উঠে চলে গেল। জিয়ান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে। বাবা, নাহিদকে আমি আমাদের অফিসে জয়েন করতে বলবো। ওর সঙ্গে জোরাজুরি করে তো কোনো লাভ হবে না, জানোই। কোনো খারাপ কাজ তো করে না। চলুক ওর মন মতো, যতদিন চলতে চায়। একদিন ঠিক নিজের দায়িত্ব বুঝে নেবে। সকালের নাস্তা শেষ করে জিয়ান নয়নকে। চলো, আমার কিছু কেনাকাটা করতে হবে। আপনি ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। আর কি রেডি হবে? তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। চুলটা শক্ত করে হাত খোপা করে নিয়ে মাথায় ওড়না টেনে চলে এসো। নয়না জিয়ানের কথা মতো চলে এলো। বাড়ির সামনের গার্ডেনে এসে জিয়ান নয়নার সঙ্গে সেলফি তুলল। জিয়ান নিজের বাইক নিয়ে এসে বলে। আসো জান। নয়না জিয়ানের পাশে বসে জিয়ানের কাঁধে হাত রাখলো। শোনো, বউ হাজবেন্ডের সঙ্গে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই। একদম লেপ্টে বসো আমার শরীরের সঙ্গে, তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর। নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসলো। জিয়ান মুচকি হেসে বলে। তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা। তোমার যা ইচ্ছে মানা করতে পারো, আমি তোমারই। নয়না দু হাতে জিয়ানের বুক জড়িয়ে ধরে বলে। শোনো, আমি হাজব্যান্ডের সঙ্গে বাইকে বসেছি, সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে? চুপচাপ ড্রাইভ করুন তো, আই ফিল বেটার। জিয়ান ড্রাইভ করছে। এই অনুভূতির ব্যাখ্যা করার মতো নয়। মনের মধ্যে যেন শত ডানার প্রজাপতি উঠছে। নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে। একটা গান ধরুন মিস্টার প্লেন ড্রাইভার, থুরি বাইক ড্রাইভার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামলো। জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকলো। নিজের জন্য নয়নার পছন্দের শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার কিনে নিল। নয়না বলল। আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ। লুঙ্গি? এই না, আমি কোনোদিনও লুঙ্গি পরিনি, এসব না। আরে জান, আমি তো প্লিজ প্লিজ। জিয়ান চোখ ছোট করে বলে। তাহলে তোমাকেও বিকিনি পরে দেখাতে হবে। ছি, আপনাকে কি আমি জাঙ্গিয়া পড়তে বলেছি? আরে ঠিক আছে, আমি লুঙ্গি পরবো, এবার না পরের বার। শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে। নয়নাও জিয়ানকে সাহায্য করছে। হঠাৎ জিয়ান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরলো। কি হলো? জানি না, আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। তোমাকে ছেড়ে কি করে থাকবো পাখি? নয়না নিজেকে সামলে নিয়ে বলে। মোবাইল আছে তো মিস্টার পাইলট মহাশয়, ফোনে প্রেম জমে ক্ষীর হবে। তবুও ইচ্ছে করছে তোমাকে একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে। এত উতলা হতে নেই, আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি, ফুরিয়ে যাচ্ছি না। আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার। জিয়ান নয়নার উষ্ণ ঠোঁট দুটি দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। আচ্ছা, ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন? এই যে জিয়ানের মনে রাজ্যে শূন্যতা এসে ভর করেছে, এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে? চেনা নেই, জানা নেই, তবুও কবুল বলার মাধ্যমে দুটি প্রাণ আজ যেন মিলেমিশে একাকার, একজন অপরজনকে ছাড়া যেন শূন্য। লাভ ম্যারেজ ইটস ওকে, বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট।
নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে, বাবা মার বাইরে তার একান্ত ব্যক্তিগত মানুষ। মানুষটা শুধু তার নিজের, তার শরীর থেকে মন সব জায়গায় শুধু তার রাজত্ব। সিংহাসনবিহীন এক রাজ্যের রানী সে, যা সে দখল করেছে হৃদয়ের বিনিময়ে, হৃদয়ের লেনদেনের মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী। জিয়ান চলে গেছে ঘণ্টাখানেক হবে। আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে নয়না। আজকাল আকাশে প্লেন দেখলেই নয়নার মন কেমন করে ওঠে, মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে দূর আকাশে উঠতে থাকা প্লেনে। আচ্ছা, তোমার মনে আমার কথা কি এমন করেই জাগে? এমন করেই কি মন পড়ে তোমার? নাকি তুমি ব্যস্ত ব্যস্ততার ভারে ভুলে যাও আমায়? নয়নার চোখের কোণে চিকচিক করছে নোনা পানি, বুকটা ভার হয়ে আছে, মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। নয়নার মনে মনে বলে, এই যে আমার বুক ভার, এই বুকি ভার কি তোমার হৃদয়েও পড়ে? নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি, হাতে সময় খুব কম ছিল, দ্রুত পৌঁছাতে হবে, তাই নয়নাও বায়না করেনি। যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করলো, নয়নার ভেতরটা কেমন হাহাকারে ছেয়ে গেছে। মানুষটার চোখে ছিল রাজ্যের কষ্ট। কি নিদারুণ দৃশ্য! মেয়ে মানুষটাও কাঁদতে পারে, ছেলে মানুষ তো চাপা কান্না হৃদয়ে আটকে রেখে দিব্যি চলে। রোজ কত মানুষ এমন করে প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, কে রাখছে সে সবের খবর? জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনা লুকায় দুই প্রান্তে থাকা দুটি মানুষ। অথচ সুখ সে তো সোনার ডিম, সহজে তো ধরা ছোঁয়া যায় না। তবুও মানুষ একটু সুখের হাসায় তেপান্তরে পাড়ি জমায়। হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল নয়না। মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। এই যে প্রিয় মানুষের ছোট্ট একটা টেক্সট নিমিষেই মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলতে রোদ। এই ক্ষমতা তো পৃথিবীতে এই মানুষটার ছাড়া কারো কাছে নেই। ছোট একটা টেক্সট, অথচ নয়নার মন জুড়ে ছেয়ে গেছে প্রশান্তি। আমি আছি, যত দূরেই থাকি তোমার হৃদয়ে আমি আছি প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়না রিপ্লাই করলো না। এখন রিপ্লাই করলেও টেক্সট সেন্ড হবে না। সকালে তোলা পিকগুলো দেখতে লাগলো, মনে মনে বলে, আপনি তো ছিলেন চির অচেনা, অথচ আজ আপনি ছাড়া অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ। নয়নার দেওয়া ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি। বিশাল বড় আলিশান বাড়ি, গেটের সামনে বড় করে লেখা চৌধুরী মেনশন। তুষি দারোয়ানকে নিজের পরিচয় দিল। দারোয়ান তুষির জন্য গেট খুলে দিল। সুন্দর এক গার্ডেন এরিয়া, দুই পাশে পানির ফোয়ারাও আছে, ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশে। তুষি ধীর পায়ে এগিয়ে আসলো ঘরের প্রবেশদ্বারে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারো হাতে বন্দী হয় তুষির হাত। তুষি এর সামনে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি? অন্তর তুষির হাত ছেড়ে দিয়ে বলে, এখানে কেন এসেছেন? মতলব কি? চুরি টুরি করার ধান্দা নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার। এটা আমার জিজুর বাড়ি, সাইডে সরুন। অন্তরের মন ভালো নেই, তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে। এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে। জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে, তাই দেখা হয়নি। তুষি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল। নয়না তখন বিরহ বিলাস করতে ব্যস্ত। তুষি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখলো। নয়না চমকে উঠে বলে, কে? পর মুহূর্তে তুষির কথা মনে পড়তেই বলে, ভুসি, তুই চলে এসেছিস? তুষি চোখ ছেড়ে দিয়ে বলে, না এসে উপায় আছে? নয়না, তুই তো একদম রাজ্য সহ রাজপুত্র পেয়েছিস। আগে ছিলে মাম্মাস প্রিন্সেস, এখন হয়েছিস মহারাজার মহারানী। হুম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। সব ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল। ফোন টোন বন্ধ করে কই গা ঢাকা দিয়েছিলি? আর দিয়েছিলি কেন সেটা বল। হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপলো কেন? নিজেকে একটু সময় দিতে। আসলে আমরা যত যত্ন করে ভালোবাসি, অপর মানুষটা ঠিক ততটাই যত্নে আমাদের ঠকায়। রাফিন ভাই ঠকিয়েছে তোকে? এটাই ইম্পসিবল। আমিও প্রথমে এটাই ভাবতাম, অথচ কত নিখুঁতভাবেই না আমাকে সে ঠকিয়ে গেছে। জানিস, আমি তো বন্ধ হওয়া অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজের জন্য। এখন এসব ভাবলেও হাসি পায়। আমি মৃত্যু যন্ত্রণা দেখিনি, অথচ তাকে হারানোর শোক আমাকে যে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে। এটা কিভাবে সম্ভব? রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো। ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন, এর বেশি কিচ্ছু না। সামনের শুক্রবার তার সাথেই ওর বিয়ে। কি বলছিস? তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল। তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয়? কিছু পুরুষ মানুষের মুখ আর মুখোশ চেনা বড়ই কষ্টসাধ্য। বিয়ে করতে চাইলে যে সত্যিকারের ভালোবাসতো, এটা তো নয়। ভালোবাসা আর চাহিদা দুইটাই ভিন্ন। আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল, আমি কিনা তার জন্য এমন পাগলের মতো কেঁদেছি। যাক, বাদ দে, এসব মানুষের কথা মুখে আনতেও ঘৃণা হয়।
তাকে ঘৃণা করব সেই যোগ্য সে না। আমার ঘৃণাও সে ডিজার্ভ করে না, অথচ তাকে আমি সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম। আচ্ছা, মন খারাপ করিস না। কথায় আছে যে যেমন তার সাথে তেমনটাই মেলে। কামারের দোকানে কি হিরে জহরত থাকে? তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই। মনে রাখিস, যে যেমন তার সাথে তেমনটাই মেলে। এসব ছাড়, চল আমার সাথে। কই? আম্মুর সাথে দেখা করিয়ে আনি। আন্টি এই বাসায়? আরে না, আমার শাশুড়ি আম্মু। জিয়ান বিমানে উঠে বসেছে। এবার তার মনটা খারাপ। নয়নের সাথে আসলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এত শর্ট সময় এর মধ্যে নয়নাকে আনা সম্ভব হলো না। মোবাইল বের করে নিজের ওয়ালপেপারে নয়নের হাসজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, এর পরের বার তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না। তোমাকে নিয়ে তবেই উঠব। নিজের খেয়াল রেখো প্রেয়সী প্রিয়তমা। 10 দিনের ছুটির বদলে 15 দিনের ছুটি কাটিয়েছে জিয়ান। এবার হয়তো ছুটি পাবে না সহজে। এই দীর্ঘ সময় কি করে কাটাবো তোমাকে ছাড়া? এই যে আমি যাচ্ছি, আমার সাথে কেবল আমার দেহ আছে। মন, মস্তিষ্ক, চিন্তা, ভালোবাসা সবটা ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে। ফেরার পথ দীর্ঘ হলেও অপেক্ষায় ভালোবাসা সুমিষ্ট স্বাদে ভরপুর হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আবার সতেজ হবে আমার মন, দেহ। ততদিন জলহীন মাছের মতোই ছটফট করবে ভেতরটা। জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো। আস্তে আস্তে 4-5টা সিগারেট খাওয়া শেষ। আজকাল সিগারেট ছাড়া যেন জাহিনের চলেই না। শার্ট খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে, ঠোঁটটা তোমার ঠোঁটের উষ্ণ পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে গেছে। তুমি তো কোনোদিন আমায় ভালোবাসবে না। উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলো, বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষ পাশে না থাকে? হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করলো। রাগী কপালে রক ফুটে উঠছে। সজোরে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত করলো। সাথে সাথে চূর্ণ বিচূর্ণে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কাচের টুকরোগুলো। হাতের উল্টো পিঠ গেথে গিয়ে সেখান থেকে ঝরতে লাগলো রক্ত। বেডে বসে চিৎকার করে বলে, সে ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুসার। তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য, আমি কেউ না। লাগবে না আমার তোমার মতো বাবা। রাখবো না আমি জিয়ানকে পৃথিবীতে। ও মরলে তুমি আমার কদর বুঝতে শিখবে। তোমার আর আম্মুর সব ভালোবাসা, সব কেয়ার, সব প্রায়োরিটি রেজা পেয়েছে। আমি কি সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আমার কাউকে দরকার নেই, কাউকে না। হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে। তার শরীরের ব্যথা যেন মনের ব্যথার কাছে তুচ্ছ। সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটের দিকে। গুড মর্নিং হানি। আচ্ছা বলো তো, বিলাল আব্বাস খান না সাদাত হোসেন? তোমার জীবনে এদের মধ্যে কে আসলে আমাকে ছেড়ে যাবে? ডার্লিং, সত্যি বলবি কিন্তু। আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো, শোনাবো। নয়না হাসছে। আচ্ছা, প্রেমে পড়লে ছেলেরা কি আসলে বোকা হয়ে যায়? এমন উদ্ভট প্রশ্ন কেউ করে? নয়না রিপ্লাই করলো, সুপ্রভাত। দুজনের কারোর জন্যই আপনাকে ছেড়ে যাব না। কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন। তাদের কেউ আপনার জায়গা কখনোই নিতে পারবে না। মিস্টার প্লেন ড্রাইভার, আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ। জিয়ান সাথে সাথে রিপ্লাই করলো, তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে? মৃত্যুর জন্য। যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে। ভিডিও কল করি, ওয়েট। ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে। নয়নার আধা খোলা বেনি, কলা চেহারা, টি শার্ট আর প্লাজো পরা। রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমাকে মোহনীয় লাগছে বেব। ইচ্ছে করছে এলোমেলো চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে কপালে উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিতে। তারপর 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 বলে তো কল কেটে দিবে। সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি। বদলোক, সবসময় মাথায় উল্টাপাল্টা চিন্তা। উল্টাপাল্টা চিন্তা কেন হবে? তোমাকে দেখলেই তো ভালোবাসা উছলে ওঠে। এতে দোষ তো তোমার। আহা, নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও? ক্লাস কবে থেকে শুরু হবে? সামনের সপ্তাহ থেকে। শোনো, আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি। যাও, থেকে আসো। তবে আমাকে কিন্তু পুরো মনোযোগ দিতে হবে, জান। তোমাকে ছাড়া আমার আর কে আছে? হ্যাঁ, দুটি বউ আমার। যাও, উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো। এই শোনো। এইভাবে না। তো কিভাবে? বলো। ও গো, শুনছো? শুনতে হবে না, টেক্সট করুন ডিয়ার হাজবেন্ড। আমি এসে আপনাকে নক দিব। টাটা। নয়না ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে নাস্তা করতে আসলো। প্রিয় মানুষ ম্যাজিকের মতো মন ভালো করে দিতে পারে। নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা চা নিয়ে আয়েশ করে খেতে লাগলো। আজ যেন সবকিছুই নয়নার কাছে রঙিন লাগছে। হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল। গুড মর্নিং। নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এই মানুষটাকে নয়না একদম সহ্য করতে পারে না, দেখলেই রাগ লাগে। নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগলো। জাহিন বলল, এটা কি খুব টেস্টি? নয়না উত্তর দিল না। সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাদ দিয়ে বলল,
স্যার অ্যাভোকাডো টোস্ট দিব? না, আমার জন্য পরোটা আর চা নিয়ে আসো। সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হলো জাহিনের কথা শুনে, যে সারা জীবন সকালে টক দই, চিয়া সিড, বিভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাভোকাডো টোস্ট খায়, সে খাবে হেভি লিকারের দুধ চা দিয়ে পরোটা। নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসলো। মেহনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল, নয়নাকে দেখে বলল, বাহ, আগে বড়টার মাথা খেয়েছো, এখন ছোটটার মাথা খাওয়ার প্ল্যান করছো? নয়না ভ্রু কুচকে মেহনুরের দিকে তাকালো, কিছু বলতে যেও চুপ হয়ে গেল। রেজা যাওয়ার সময় বলেছিল যে যা বলুক চুপ থাকতে, কোনো কথার উত্তর দিতে না, কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে, আমি বুঝে নেব। নয়না রুমে এসে বেডের উপর ওড়নাটা রেখে চুলগুলো খুলে বসলো, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করলো। হেই সুইট হার্ট, এত দেরি কেন? নয়না চুপ করে রইল। জিয়ান খানিকক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কে কি বললো তোমাকে? হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগলো কেন? নয়না তবুও চুপ করে রইল। দেখো জান, আমি তো বলেছি তুমি সবকিছু আমাকে বলবে, আমি তোমাকে জাজ করব না। খুলে বলো কি হয়েছে। নয়না সবটা খুলে বলল। জিয়ান বলল, শোনো, জাহিন তো সব সময় ওই সব রুক্ষ খাবার খায়। আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করলো। আর মেহনুরের ব্যাপারে আমি দেখে নিচ্ছি। এবার তো হাসো। কিন্তু আমার তোমার ভাইকে একদমই সহ্য হয় না। সহ্য হয় না বলেই তো ওর কোনো কাজ তোমার ভালো লাগে না। তুমি সহজ ভাবে নাও, মনে করো জাহিন তোমার বড় ভাই। দূর বাদ দাও, এমন ভাই আমার লাগবে না। বাদ দিব, তবে আমি না তুমি। এখন আম্মুর কাছে যাও, গিয়ে বলো আজ তুমি তার সাথে রান্না করবে। আমি তো রান্না পারি। হ্যাঁ, তুমি রান্না পারো, তাই তো রান্নার কাজে সাহায্য করবে। তাহলে তোমার বোরিং সময় কাটবে না। ওকে ডিয়ার, তোমার ফ্লাইট কবে? আজ রেস্ট, কাল ব্যস্ত থাকবো। আচ্ছা রেস্ট করো। আবার কথা হবে খুব তাড়াতাড়ি। নয়না কল কেটে তুষিকে কল করলো। কি রে, আবার স্মরণ করলি যে? তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ওই যে ওর নাই ঘড়ি আটকে গেল? হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ এই কথা? ওই ছেলেটা জাহিন, চাহিদ আবার কে? তোর দুলা ভাইয়ের যমজ ভাই। এখন কি কোনো সমস্যা? আরে সমস্যা বলতে মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলাভাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম। এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না একদমই। সবই বুঝলাম, কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না। তুষির সাথে কলে কথা বলছিল, তখন টুম করে নোটিফিকেশন আসলো। মিস্টার প্লেন ড্রাইভার টেক্সট করেছে। এই লোকটা অদ্ভুত রকমের, কি জানি তার টেক্সট বা কল দেখলে নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অটোমেটিক। এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে, যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলীন করা যায় আরেকজনের পক্ষে। নয়না কিছুক্ষণ চুপ রইল। তুষি আবারও বলল, সবই বুঝলাম, কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না। নয়না কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, না বোঝার মতো কি আছে ভুসি, তুই বল। তখন ওই ছেলে কেন বললো না ও যে জিয়ান না জাহিন? হয়তো ভাবির সাথে মজা করেছে। কেমন অদ্ভুত মজা। আর জানিস উনি আমাকে ভাবি বলে না, আমি ওনার বড় ভাইয়ের বউ, আমাকে ভাবি না ডাকে। ডাকবে না কেন সে? তোর বয়স কম তাই হয়তো। তুই সব কিছু নিয়ে একটু বেশি ভাবিস। এত ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর। এক সপ্তাহ পর কলেজে নবীনবরণ। আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি অর্ডার করেছি দুটো। আমরা দুজন সেম সেম পরবো। জানিস সেখানে একজন গায়ক আসবে, যদিও প্রফেশনাল গায়ক না, তবু সে নাকি খুবই ভালো গান গায়, আর দেখতেও নাকি সুপার হ্যান্ডসাম। নয়না নিরাশ গলায় আচ্ছা বলে কল কেটে দিল। এখন তার এসব শোনার ইচ্ছে হচ্ছে না। নয়না হতাশ, কি অদ্ভুত, তার মনের ফিলিং সে কাউকে বোঝাতে পারছে না। কেউ কেন বুঝতে পারছে না। জাহিনে সামনে যেতে তার কেমন যেন লাগে। এই কেমন লাগাটা সে কাউকে বলে বোঝাতে পারবে না। মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে। কোনো পুরুষ তার দিকে তাকালে তারা চট করে বুঝে যায় সেই দৃষ্টিতে কী আছে, মোহ, ভালোবাসা নাকি কুদৃষ্টি। এই সেন্স বেশিরভাগ মেয়েদেরই প্রখর। নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কিভাবে এক বাসায় দুজন থাকবে। জাহিনকে দেখলে নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার। মনে হয় কোনো খোলসে নিজেকে আড়াল করতে পারলে তার স্বস্তি লাগতো। আকাশ কুসুম ভাবতে ভাবতে চোখ বুজে এলো নয়নার। ঘুম যেন নয়না চিরসঙ্গী। গভীর দুঃখ, টেনশন যা হোক, তার চোখ থেকে ঘুম কখনো উবে যায় না। এতে সুবিধাও আছে, ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে। এই কারণে হয়তো গভীর কোনো দুঃখ নয়নাকে তেমনভাবে আঘাত করতে পারে না। তবে একজন আছে তার ঘুমের শত্রু। সেই মানুষটার সাথে তার ঘুমের তুমুল শত্রুতা। সেই মানুষটা রেজা চৌধুরী। রাতে নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করে নয়না ঘুমিয়ে পড়েছে। রেজা রেগে যে একটা মানুষ এভাবে কি করে ঘুমাতে পারে। এদিকে মাঝে মাঝে নয়না টেক্সট দেখে রিপ্লাই করবে, ওইটুকু সময়ের মধ্যেও সে ঘুমিয়ে যায়। জিয়ান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে। এদিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায়।
এই যে সে জিয়ানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমের অদ্ভুত রকমের শক্তি আছে। ঘুমালে মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মনে হয় ভুলে যায়। ঘুম থেকে জেগে ওঠার পর দুঃখের ভার কমে যায়। পৃথিবীতে তারাই হয়তো সবচেয়ে সুখী মানুষ যারা ঘুমখোর, যাদের চোখে ঘুম সহজে আসে না, যারা দুঃখ পেলেই রাত জাগে। তাদের মতো দুঃখী মানুষ জগতে খুব কমই আছে। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে। রাতের গভীরতা আর অন্ধকারের সাথে তাদের দুঃখ প্রখর হতে থাকে। ঘুমিয়ে পড়া মানুষ সেই দুঃখ অনুভব করতে অক্ষম। নয়না টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে ফেলল জিয়ান। সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমোচ্ছে। ঘুমালে তাকে মায়াবী লাগে। তখন যেন নয়নার মুখশ্রী জুড়ে সরলতা ছড়িয়ে থাকে। জিয়ান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে। প্রেমে পড়লে মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে। এই যে জিয়ান এত সুন্দর টেক্সট লিখেছে। আমার একটা আকাশ হোক, সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ জ্বলতে থাকুক। আমার একটা নদী হোক, সেই নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক। নিজে বার কয়েক নিজের লেখা টেক্সট পড়ে মুচকি হাসছে। এই মেয়েটা খুবই অদ্ভুত। পৃথিবীতে কত মেয়ের সাথে তার দেখা হয়েছে, কই কাউকে তো এত স্পেশাল মনে হয়নি। অথচ নয়না নামের হাঁটুর বয়সী মেয়েটা যেন পৃথিবীর সব নারীর চেয়ে আলাদা। সে যেন ভালোবাসায় মোড়ানো এক বাসন্তী ফুল, যার প্রতিটা পাপড়িতে নানান রঙের মুগ্ধতা জমা আছে। জিয়ান একটা জিনিস নোটিশ করেছে, নয়নাকে যে কেউ দেখলে বা নয়নার সাথে কয়েক মিনিট কথা বললে তার প্রেমে পড়তে বাধ্য। এমন এক মুগ্ধ রমণী তার বউ। অথচ মেয়েটা জানে না এমন মেয়েকে নিজের করে পাওয়া শত জন্মের সাধনা তাকে পুরুষের। এমন এক নিষ্পাপ মেয়ে তাকে ভালোবাসে। এই অনুভূতি যেন জিয়ানকে পৃথিবীর সবচেয়ে লাকি পুরুষ সে এই অনুভূতি দেয়। নয়নার ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। কেউ জিয়ানকে কেড়ে নিচ্ছে তার থেকে। ধরফর করে উঠে বসলো নয়না। জোরে জোরে শ্বাস নিচ্ছে। অসময়ে ঘুমালে এই এক অসুবিধা, আজে বাজে স্বপ্ন আসে। নয়না দ্রুত ফোন হাতে নিয়ে জিয়ানের শেষ টেক্সট সিন করা কিন্তু রিপ্লাই করা নেই। দ্রুত রিপ্লাই করলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে হারালে আমার জীবনের সব রং হারিয়ে যাবে। মানুষ হয়তো নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচে, তবে সেই বাঁচার মধ্যে প্রাণ থাকে না। জিয়ান অবাক দৃষ্টিতে নয়নার টেক্সটের দিকে তাকিয়েছে। হঠাৎ এমন টেক্সট দেখে সে বিচলিত হলো। এত সুন্দর রোমান্টিক টেক্সটের রিপ্লাই এত করুণ বিরহের কেন? অন্তর ঋতুর পোস্টমর্টম নিয়ে বসে আছে। 3জন মানুষের সিমটম পাওয়া গেছে। জাহিন তদন্ত করছে এই কেসের। জাহিনের হাতে প্রমাণ এলেই অপরাধীরা শাস্তি পাবে। জাহিনের প্রতি ওর অগাধ বিশ্বাস আছে। অন্তর নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলে, আমি বেঁচে থাকতে তোর অপরাধীরা ছাড় পাবে না বোন, আমি তাদের শাস্তি দেবই। অন্তর নিজের ফোন থেকে জাহিনকে কল করলো। জাহিন রিসিভ করে বলে, তুই এত টেনশন করছিস কেন? আমার উপর ভরসা নেই নাকি? তোর বোন কি আমার নিজের বোন থেকে কম? আমি জানি তুই সর্বোচ্চ চেষ্টা করবি, তোর প্রতি আমার ভরসা আছে। তবুও হাহাকার করে বুকটা। আমার বোনটা এই পৃথিবীতে নেই, যার হাসিতে যার চাঞ্চল্যে মেতে থাকতো পুরো বাড়ি, আর সে বেঁচে নেই। আর কখনো বলবে না, ভাইয়া আমার জন্য এটা আনো ওটা আনো। হুট করে কল করে টাকা চাইবে না, কোনোদিন আর কোনো বায়না করবে না। আমি কি করে মেনে নেব আমার ফুলের মতো বোনটা আর কোনোদিন আমাকে ভাইয়া বলে ডাকবে না? আমার মনে হয় এই তো হুট করেই আমাকে ডেকে উঠবে ভাইয়া বলে। অথচ এ জন্মে আমাকে কেউ আর অমন করে ভাই ডাকবে না, আর কেউ ওর মতো আবদার করবে না, ঠুনকো কথায় নাক টেনে কাঁদবে না। আমায় আর আমার বোন আর কোনোদিন এই পৃথিবীতে সূর্য উদয় দেখবে না, রাতের তারা ভরা চাঁদে আলো উপভোগ করবে না। এই হাতে কাকে আমি চিরনিদ্রায় শায়িত করে এসেছি, এই হাতেই মাটি চাপা দিয়ে রেখে এসেছি। আচ্ছা ওর কি ভয় হচ্ছে? এখনো তো অন্ধকারে ভয় পায়, একা থাকতে পারে না। জাহিন শীতল কণ্ঠে বলল, একটু শান্ত হ। আল্লাহ তাআলা ঋতুকে জান্নাতবাসী করুক। এক কাজ কর, কাল তুই আমি একটা এতিমখানায় দুপুরে খাবার খাওয়াবো, ঋতুর জন্য দোয়া পড়াবো। অন্তর কল কেটে দিল। এই পৃথিবীতে বোন হারানোর বেদনা বোঝার মতো কি কেউ নেই? এই যন্ত্রণার ভার তার হৃদয়ে পাহাড় চেপে আছে। কি করে এই বেদনার পাহাড় সরাবে সে? এই পৃথিবীতে কি যন্ত্রণার নিরাময় আছে? অনিকেত বারান্দায় বসে আছে। মেঘে ঢাকা আকাশ, কোথাও একটা তারাও নেই। বিস্তৃত আকাশ জুড়ে কালো মেঘ যেন আকাশকে গিলে নিয়েছে। খুব দ্রুত ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টির পর আবার সব স্বাভাবিক হবে। আকাশে তারা জ্বলবে, চাঁদে আলো ছড়াবে। কিন্তু তার জীবনে কি আলো জ্বলে উঠবে? সে কি কখনো সায়না নামক চাঁদের নাগাল পাবে? তীব্র ভালোবাসাকে উপেক্ষা করা যন্ত্রণা মৃত্যুর মতো। তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা। জগতের চেয়ে যন্ত্রণার হয়তো আর কিছু নেই। ভালোবাসা বিষয়টা মানুষকে শিশুতোষ করে দেয়, নির্বোধ করে দেয় শুধু একমাত্র একটা মানুষের কাছে যাকে সে ভালোবাসে। তার সাথে একটু থাকার আশায় তাকে হারানোর ভয়ে দুমড়ে মুচড়ে গিয়েও পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়।
বসা থেকে উঠে দাঁড়ালো অনিকেত। বাইরে তখন ঝুম বৃষ্টি। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিল অনিকেত। বৃষ্টির ঝাপটা এসে তার চোখে মুখে পড়ছে, আড়াল করে দিচ্ছে তার অশ্রু। চোখ বন্ধ করে মনে মনে বলে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করিনি কভু, তবুও তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করছি। মনে হচ্ছে দেহ থেকে কেউ শ্বাস কেড়ে নিচ্ছে। এই দম বন্ধ করার যন্ত্রণা ব্যাখ্যা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই প্রিয়তমা। তুমি অন্য কারোর কল্পনায় পূর্ণতা হয়ে ভালো থেকো। পৃথিবীর সব সুখ তোমার হোক। সব ভালোবাসার পূর্ণতা পায় না। সব ভালোবাসা পূর্ণতা পেলে পৃথিবীতে না পাওয়ার যন্ত্রণা যে মৃত্যুর সাক্ষ্য কেউ অনুভব করতে পারতো না। অনিকেতের চোখ থেকে অশ্রু ঝরছে ঠোঁটের কোণে, তবুও প্রেয়সীর সুখ প্রার্থনার হাসি। জিয়ান নয়নাকে ভিডিও কল করেছে। নয়নার চোখে মুখে তখন রাজ্যের টেনশন। কি হলো তোমার? চেহারার অবস্থা এমন করে রেখেছো কেন? তুমি কি চাও আমি জব ছেড়ে চলে আসি? নয়না উত্তর দিল, তা কেন চাইবো? তুমি তো বললে আম্মুর সাথে রান্না করতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার বলো মন খারাপ কেন? এত কিউট চেহারায় আমাবস্যা মানায় না। এই চেহারা হলো 12 মাসি পূর্ণিমা, সব সময় ঝলমল করবে চাঁদের হাসি। নয়নার চোখের পাতা ভারী হয়ে এলো। নিম্ন স্বরে বলল, মিস ইউ, আমি তোমাকে ভীষণ মিস করেছি। জিয়ান আদুরে স্বরে বলল, এদিকে তাকাও জান। জান, আমি কি তোমাকে মিস করছি না? নয়না কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি যখন পাশে ছিলে পৃথিবীটা অন্যরকম ছিল। সবকিছুই তখন রঙিন লাগতো। প্রতিটা দিন মনে হতে বসন্তের আগমন ঘটছে আমার জীবনে। প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম। তুমি ছাড়া সবকিছু যেন অস্পষ্ট, অস্বচ্ছ, সব যেন ফিকে মনে হচ্ছে। তোমার হাসি, তোমার স্পর্শ, তোমার নিঃশ্বাস, সবকিছু যেন চোখ বন্ধ করলেই অনুভব করতে পারি। প্রতিটা মুহূর্তে তোমার মধ্যে হারিয়ে যেতাম। মনে হতো সময় থেমে গেছে। তুমি ছাড়া আমি যেন কিছুই নই। আমার সবকিছু তোমার সাথে চলে গেছে। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে আমার। জান, আমাকে দুর্বল করে দিচ্ছ পাখি। কি হয়েছে তোমার? নয়নার কথার প্রত্যুত্তর না করে নিজের মতো বলতে লাগলো, তোমার হাত ধরলে মনে হতো যেন সমস্ত পৃথিবী কেবল আমাদের জন্যই থেমে গেছে। এক মুহূর্তের জন্যও তোমায় ছাড়া থাকতে পারতাম না আমি। তোমার চোখে আমি আমার প্রতিটা স্বপ্ন দেখতাম। আর তোমার সাথে কথা বললে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতো। কেন তুমি আমায় ছেড়ে এতটা দূরে, তবে যখন তুমি চলে গেলে তখন আমার অস্তিত্ব যেন মুছে যেতে থাকে। প্রতিটা দিন, প্রতিটা রাত তোমার অনুভবে, অভাবে ভরা। পৃথিবীটা আজ আর আমার আর তোমার নয়। আমি জানি না, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলবো। আমি তোমায় অনেক ভালোবাসি। হয়তো আমি জানি না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি চাঁদ আর সূর্যের মতোই সত্য। শোনোয় না, শুনছো? নয়না জিয়ানের দিকে দৃষ্টি দিল। কিছুক্ষণ কথা হলো চোখে চোখে। জান পাখি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারাদিন রুমে ছিলে, যাও কিচেনে গিয়ে আম্মুর সাথে কাজ করো। নয়না জিয়ানের দিকে তাকালো। লাভ ইউ জান। নয়না মুচকি হেসে বলল, লাভ ইউ মিস্টার প্লেন ড্রাইভার। নয়না নিচে এসে কিচেনে গিয়ে দেখে মেহনুর আর মিতা বেগম দাঁড়িয়ে আছে। আম্মু, আমিও রান্না করব। আয়, মাংসটা ধুয়ে বসিয়ে দে। আমি ততক্ষণে কলমি শাক ভাজিটা করি। আমিও রান্না করব। তুই বাঙালি রান্না করতে পারবি না। তুই বরং সন্ধ্যাবেলা সবার জন্য হোয়াইট সস পাস্তা রান্না করিস। বিকেলে সবাই তোর হাতের বানানো পাস্তা খেতে খেতে আড্ডা দেবো। মিতা বেগম মেহনুরের সাথে কথা বলার মাঝে খেয়াল করলেন নয়না সুন্দর করে মাংসটা বসিয়ে দিয়েছে। অবাক হয়ে ভাবলেন, মেয়েটা শুধু দেখতে সুন্দর নয়, যেমন রূপবতী তেমন গুণবতী। মিতা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, নয়না, আজ যেহেতু তোর প্রথম রান্না, এক কাজ কর, পায়েসও রান্না করিস। নয়না মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। শায়নাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। শায়না নিজের ফোন থেকে অনিকেতকে কল করলো, সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হলো। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না ডাক্তার সাহেব? অনিকেত কম্পিত কণ্ঠে বলল। কে? শায়না বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। শায়না দ্রুত উঠে ড্রয়ার থেকে সাইড ব্যাগ নিয়ে বসার রুমে আসতে উদ্যত হলো। শায়নার মা এসে শায়নার হাত ধরে বললেন, রং তামাশা পরে করবি, তোর জন্য ওনারা সেই কখন থেকে বসে আছে। ব্যাগ রাখ আর চল আমার সাথে। শায়না ব্যাগ রেখে বসার রুমে এলো। পাত্রপক্ষের শায়নাকে পছন্দ হলো। খুশি হয়ে শায়নার হাতে 200 টাকার এক বান্ডিল নোট ধরিয়ে দিল। শায়না আর কাল বিলম্ব না করে উঠে দাঁড়িয়ে বলল, আমার ফ্রেন্ডের দাদি মারা গেছে, আমাকে এখনই যেতে হবে। বলেই দ্রুত বেরিয়ে গেল। উপস্থিত সবাই শায়নার যাওয়ার পথে তাকিয়ে রইল। জিয়ানের আর ঘুম হলো না, উঠে বসলো। নিজের ফোন থেকে জাহানারা বেগমকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মু?
আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আম্মু, আমি বলছিলাম আপনি যদি সুনয়নাকে কয়টা দিনের জন্য আপনার বাসায় এনে রাখতেন। কিছু মনে করবেন না, সুনয়নার মন খারাপ দেখলাম, তাই বলছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকেলে গিয়েই নিয়ে আসবো, তুমি চিন্তা করো না বাবা। আম্মু, আরেকটা কথা, আমি যে বলেছি এটা যেন ও না জানে। চিন্তা করতে হবে না বাবা, ও জানবে না। খেয়েছো তুমি? জি। আচ্ছা আম্মু, ভালো থাকবেন, রাখি। জিয়ান কল কেটে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। বেডে শুয়ে চোখ বন্ধ করে বলল, তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছিল এক ছুটে তোমার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি বুকের মাঝে। মিস ইউ আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তোমার মন খারাপে তোমার মন ভালো করতেও পারছি না। জান, কি হলো তোমার মনের? কি করলে তোমার মনটা হেসে উঠবে? আমার মনেও মেঘ জমে তোমার মন খারাপে। এতিমখানায় এসে দোয়া পড়ে এতিম বাচ্চাদেরকে একবেলা খাবার খাওয়ালো জাহিনার অন্তর। এতিমখানা থেকে বের হয়ে রমনা পার্কে এসে নিরিবিলিতে বসলো দুজনে। অন্তর চুপ করে থাকলো বেশ কিছুক্ষণের পর বলল, জাহিন, আমি জানি আমার বোনের হত্যাকারী কে। হঠাৎ কথাটা শুনে জাহিন ঘাবড়ে গেল। কপালে আঙ্গুল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, তাই তাহলে বল, কে সে? তুই এত ঘামছিস কেন জাহিন? প্রচন্ড গরম পড়েছে আজ, এত জার্নি করলাম তাই ঘামছে। মন্ত্রীর ছেলে, তার ভাগ্নে, তার এক বন্ধু আর একজন। আর একজন? কে সে একজন? জানি না, তার কাছে ঠিক ম্যারিনোর মতো বেড়াল ছিল। স্পটে যে বেড়ালটার লাশ পাওয়া গেল। এভিডেন্স লাগবে? আমাদের কাছে যতটুকু আছে তা এত জোরালো নয়। আমি এভিডেন্স বের করে ফেলবো। আচ্ছা, মেরিনোকে তোর সাথে আর দেখা যায় না কেন? আগে তো মেরিনোকে ছাড়া বের হতিস না। ম্যারিনো অসুস্থ, তাই আর ম্যারিনোকে নিয়ে বের হয় না। আচ্ছা বলতো, 4 জন মানুষ ছিল কিন্তু 3 জন মানুষ অপরাধী, বাকি একজন কি করছিল সেখানে? একজনকে এনে উত্তম মধ্যম দিলেই জানা যাবে। অন্তরের হঠাৎ চোখে পড়লো একটা মেয়ে 2-3টা পথ শিশুকে আইসক্রিম কিনে দিচ্ছে। তুই বস, আমি আসছি। তুষির মা পিজি হাসপাতালে ভর্তি। তুষি বেরিয়েছিল মেডিসিন নিতে। হাসপাতালে মেডিসিনের গন্ধে দম বন্ধ হয়ে আসে, তাই একটু নিজেকে সতেজ করতে পার্কে ঢুকেছিল। অন্তর তুষির হাত ধরে বলল, আর একটু পর সূর্য ডুবে যাবে, এখনো কোনো ভদ্র মেয়ে এই সময় থাকে না। তুষি অবাক হয়ে বলল, ধরুন আমি অভদ্র মেয়ে, তাতে আপনার কি? নিজের ইজ্জতের ভয় নেই নাকি রাস্তার মেয়ে? তুষি অন্তরের কলার চেপে ধরে বলল, নিজের লিমিট ক্রস করবেন না। আপনার সাহস কত বড় আমার চরিত্র নিয়ে কথা বলেন? লোক জড়ো করে গণধোলায় খাওয়াতে 1 সেকেন্ড সময় লাগবে না। ইতিমধ্যে কয়েকজন লোক জড়ো হয়ে গেছে। তুষি কলার ছেড়ে অন্তরের হাত ধরে বলল, আপনি একাই রাখতে পারেন, দেখলেন আমিও নায়িকাদের মতো রাগ দেখাতে পারি। কয়েকজন বলল, কি হচ্ছে এখানে? কিছু না, আমার হাজবেন্ডের সাথে একটু মজা করছিলাম। তুষি অন্তরের হাত ধরে পার্ক থেকে বের হয়ে সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, শুধুমাত্র রেজা জিজুর জন্য আপনাকে ধোলাই খাওয়ালাম না। চোখ দিয়ে তাকিয়ে দেখুন, আমার হাতে মেডিসিন। আমার আম্মুর এখানে হার্টের সার্জারি হয়েছে। কারো সম্পর্কে না জেনে কথা বলা কোনো ভদ্রতা নয়, ডিসকাস্টিং। তুষি কোনো কথার উত্তর দিল না। অন্তর তুষি চলে যাচ্ছে সে দাঁড়িয়ে দেখছে। মিস ইউ জান, মিস ইউ ভেরি ব্যাডলি। নয়না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে টেক্সট দেখে মুচকি হাসছে। সকাল সকাল উঠে প্রিয় পুরুষের টেক্সট দেখে স্বয়ংক্রিয়ভাবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নয়না রিপ্লাই করলো না। সে জানে জিয়ান এখন ঘুমাচ্ছে, তাই উঠে নিজের মতো ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রুমে এলো। তুষির দেওয়া লাল পাড়ে সাদা শাড়ি পরে রেডি হয়ে নিল। নয়না সাদা হিজাব পরেছে, হাতে লাল ও সাদা রেশমি চুড়ি, চোখে হালকা কাজল দেওয়া শেষ করে লিপস্টিক হাতে নিল। লিপস্টিকের বক্সটা হাতে নিতে নয়না থমকে গেল। এই লিপস্টিক সেটটা জিয়ান তাকে গিফট করেছিল, ফরএভার ডিওরের লিপস্টিক সেট। এখন 12টা কালার অ্যাভেলেবল। নয়না ডিপ রোজউড টোন স্মুথ শাইন শেডটা নিল। এটার কালার নয়নার সবচেয়ে বেশি পছন্দ। হালকা করে ঠোঁটে অ্যাপ্লাই করলে অসাধারণ একটা কালার ফুটে ওঠে। নয়না নিজের লিপস্টিক সেট থেকে 2টো লিপস্টিক তুষির জন্য নিয়ে নিল। রুম থেকে বের হওয়ার সময় থমকে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্বর্ণের একটা ব্রেসলেট বের করে হাতে পরে নিল। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিয়ে রুম থেকে বের হলো। নিজের রুম থেকে সোজা গেল মিতা বেগমের রুমে। মিতা বেগম নয়নাকে দেখে বললেন, মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে জামিনে, কারো নজর না লাগো। বলেই দোয়া পড়ে নয়নার মাথায় ফু দিয়ে দিলেন। সাবধানে যাবি, ড্রাইভারের সাথে যাবি, আবার ঠিক সময় চলে আসবি। নয়না মৃদুস্বরে বলল, ঠিক আছে আম্মু, আসি এখন। নয়না গেট দিয়ে বের হবে, ঠিক তখনই কেউ ডেকে উঠল। শোনো না, শুনছো? নয়না থমকে দাঁড়ালো। জিয়ান আসলো কোথা থেকে। পেছনে ফিরতে নয়নার চেহারা রাগ ফুটে উঠল। নিজের ভাবিকে সম্মান দিয়ে কথা বলতে হয়, এই শিক্ষা আপনার কি জানা নেই? উপস, সরি। তুমি এত কথায় কথা রেগে যাও কেন? আমার যে বয়সে ছোট, তাই তুমি করে বলি।
আপনার মুখ থেকে তুমি ডাক শুনলে আমার শরীর ঘৃণায় রিড়ি করে ওঠে, গা গুলিয়ে আসে আমার। বলেই সামনে পা বাড়ালো জাহিন। নয়না চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল। আই লাইক ইউর অ্যাটিটিউড। জাহিনের ফোনটা ভাইব্রেট করে উঠল। জাহিন ফোন বের করে কল রিসিভ করে বলল। অবশেষে মনে পড়লো আমাকে মন্ত্রী মহাশয়। তা আপনার অপরাধের লিস্ট তো বিশাল। ওপাশ থেকে শব্দ এলো। আমার বাগান বাড়িতে চলে আসুন, সামনাসামনি বসে কথা হবে। কথার আর কি বাকি? জাহিন চৌধুরী যা বলে সেটাই সব শেষ কথা। ওই কথা রাখতে পারলে তবেই দেখা পাবেন মন্ত্রী মহাশয়। আচ্ছা আসুন, সিক্রেট গোয়েন্দা অফিসার জাহিন চৌধুরী। ওকে। জাহিন কল কেটে দিল। গান গাইতে গাইতে নিজের রুমে যাচ্ছে। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা শীষ বাজাচ্ছে আর শাওয়ার নিচ্ছে। তার মনে আজ আনন্দ আর আনন্দ। অবশেষে একটা বিগ ডিল হতে যাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে ব্ল্যাক জিন্স আর হোয়াইট শার্ট পরে নিল, হাতে ব্ল্যাক ওয়াচ। চুলগুলো ঠিক করে নিয়ে নিজের পছন্দের পারফিউম লাগিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মেহনুর চুপি চুপি আড়ালে দাঁড়িয়ে জাহিনের কর্মকাণ্ডে নজর রেখেছে। মেহনুর একটা ব্ল্যাক চুড়িদার পরেছে, ফর্সা শরীরে ব্ল্যাক চুড়িদার যেন মেহনুরের রূপ উপচে পড়ছে। গাড়িতে উঠে নয়না জিয়ানকে কল করলো। কল করতেই সাথে সাথে রিসিভ। জিয়ান হাই তুলতে তুলতে বলল। এসব কি? বর নেই দেশে, বউ পরিষে যে কোথায় যাচ্ছে? মিস্টার প্লেন ড্রাইভার, আজ তো নবীন বরণ অনুষ্ঠান, শাড়িটা তুষি আমায় গিফট করেছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলল। বউটা দিন দিন আরো কিউট হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে জব টব ছেড়ে দিয়ে দেশে গিয়ে রিক্সা চালাবো, তবু বউয়ের আঁচলের তলায় থাকবো সারাক্ষণ। এই যে হ্যালো মিস্টার প্লেন ড্রাইভার, এত কি ভাবছেন? ভাবছি জব ছেড়ে দিয়ে রিক্সা চালাবো, তবু বউ ছেড়ে দূরে থাকবো না। আহা গো, শখ কত নাগরের। বহুত শখ বউ। তো রিক্সা চালককে তো সুনয়না তালুকদার মেনে নেবে না। নিষ্ঠুর রমণী আমার কাজ দেখছে, ভালোবাসা দেখছে না। এ শোনো, বলো জান। এই যে তোমার আমার ভালোবাসার মাঝে সাময়িক দূরত্ব আসে, তুমি কি জানো এই দূরত্ব আমাদের ভালোবাসার উন্মাদনা আরো বাড়িয়ে তোলে। এই যে 3 মাস পর মাত্র কয়েকটা দিনের জন্য তোমাকে কাছে পাই, প্রতিবার তোমাকে নতুন লাগে, মনে হয় দীর্ঘ অপেক্ষার পর তৃষ্ণা নিবারণ হচ্ছে। জিয়ান অবাক চোখে চেয়ে আছে তার বাচ্চা বউটার দিকে। কে বলবে এই মেয়ে কেবল 17 পা দিয়েছে। ওগো শুনছো, এভাবে তাকিয়ে থেকো না, আমি ফুরিয়ে যাচ্ছি না। আমি তোমার আছি, তোমারই থাকবো প্রিয়। জিয়ান ফিসফিস করে বলল। এই ঠোঁট এগিয়ে আনো তো। কেন? তোমার গোলাপি রাঙা ঠোঁট দুটো আমাকে বড্ড টানছে। ইচ্ছে করছে এখনই তোমার উষ্ণ ঠোঁট দুটো আমার রুক্ষ ঠোঁট দিয়ে আড়াল করে ফেলতে। নয়না লজ্জা পাচ্ছে, তবুও নিজেকে সংযত করে বলল। প্রেমিক পুরুষ, তুমি প্রেম জমিয়ে রাখো, আমি তৃষ্ণার্ত হতে থাকি তোমার স্পর্শে, এরপর এসে আমার তৃষ্ণা নিবারণ করবে। জিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কতকাল হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরিনি, মনে হচ্ছে শতযুগ পার হয়ে গেছে। আমার বক্ষ পিঞ্জরের আদুরে পাখিটার উষ্ণ আলিঙ্গনের অভাবে বক্ষ পিঞ্জর হাহাকার করছে। চোখ বন্ধ করে অনুভব করো, আমি আছি খুব কাছে, তোমার সবটা জুড়ে তোমার সাথে। আমার অনুভবে যেমন তুমি জীবন্ত, তোমার অনুভবেও আমাকে জীবন্ত করে নাও প্রিয়। মিস ইউ জান। মিস ইউ সো সো মাচ মিস্টার ড্রাইভার। আমি চলে এসেছি কলেজে, আপনি এবার আবার ঘুমিয়ে পড়ুন। ভালোবাসি আমার ভালোবাসার প্রথম পুরুষ। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হলো। জিয়ানের চোখে কি আর ঘুম নামবে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। এই মুহূর্তে ছুটে গিয়ে নয়নাকে জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। ইস বউ, তুমি এত দূরে কেন? অনিকেত কোনো মতে দরজা খুলতেই দেখলো শাড়ি পরিহিত এক রমণীর চিন্তিত মুখশ্রী। সায়না অনিকেতকে জড়িয়ে ধরে বলল। ঠিক আছেন আপনি? কি হয়েছিল আপনার? কথা বলছেন না কেন? অনিকেত দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সায়না সোফায় বসে আছে। রুম জুড়ে পিনড্রপ নীরবতা ভেঙে অনিকেত বলল। আজ আপনার এঙ্গেজমেন্ট ছিল, তাহলে এঙ্গেজমেন্ট সেরে চলে এসেছেন কেন? সায়না শাড়ির আঁচল কোমরে গুজে অনিকেতের কলার ধরে বলল। শালা ভাঙবে তবু মচকাবে না। ভালো যখন বাসেন স্বীকার করতে কিসের ভয়? মেয়ে মানুষের ভয় থাকে, পুরুষ মানুষ হয়ে ভালোবাসি বলতে ভয়? আজ এক্ষুনি কাজে রেখে আমাকে বিয়ে না করলে পুরো শহর জুড়ে ছড়িয়ে দেব আপনার নামে বদনাম। এই স্যার, এসব কি হচ্ছে? ডাইনি নাকি আপনি? ন্যাকা কি হচ্ছে বোঝে না। মোবাইল বের করে কাজে রাখুন, নয়তো পুরো অ্যাপার্টমেন্টের মানুষ জড়ো করবো এখন। কাজই ডাকুন বললেই হয়ে গেল? বিয়ে কি মামার বাড়ির মোয়া? আমার বাড়ির মোয়া হোক আর না হোক, আজ আমি আপনাকে কবুল বলে তবেই ছাড়বো। ভালোই কাজে রাখুন, নয়তো আগামীকাল সকালে সংবাদপত্রের হেডলাইন হবে, সুন্দরী প্রেমিকার হাতে বলদ ডক্টর খুন। ভালোবাসার অস্বীকার করার অপরাধে খুন হলেন ডাক্তার অনিকেত মাহমুদ। আপনি তো ডেঞ্জারাস। আপনি কবুল বললেই আমি হাওয়াই মিঠাই হয়ে যাব। অনিকেত আর কিছু বলার আগে সায়না অনিকেতের ঠোঁটে ঠোঁট রেখে পড়ল। তোমাকে আমার চাই, সারা জীবনের জন্য শুধু তোমাকেই চাই। আমি তোমার পৃথিবীতে একমাত্র ভালোবাসা হতে চাই। আমি এই জন্মেই তোমার পিছু ছাড়বো না, ভালোবাসি তোমাকে।
অনিকেত প্রথমবারের মতো শাইনার সাথে রেসপন্স করতে লাগলো। দুজনে হারিয়ে যেতে লাগলো দুজনের ঠোঁটের মাদকতায়। মান্নাতের সাথে আজ অনেক কথা বলেছে অন্তর। অন্তর নিজের বোনের শোকে ভুলেই গিয়েছিল মান্নাতের বাবা মায়ের কথা। আচ্ছা, এই সব কিছু নেপথ্যে কে রয়েছে? জাহিন মান্নাতকে সেভ করার জন্য বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে, কিন্তু জানলো কি করে মান্নাতের ক্ষতি হবে? অন্তর কিছু ভাবতে পারছে না। সব গোলক ধাঁধার মতো তার মাথায় দলা পাকিয়ে যাচ্ছে। অন্তরের ফোনটা সশব্দে পেঁচিয়ে উঠল। রিসিভ করতে জাহিনের কণ্ঠ কর্ণপাত হলো। কিরে, বের হবি কখন? আজ না আমাদের প্রোগ্রাম আছে কলেজে। অন্তর অনিচ্ছা সত্ত্বেও বলল, এই তো বের হব, তুই এগো, আমি আসছি। ঠোঁটের স্বাদ নিতে খুবই মজা, আর বিয়ের কথা আসলেই ভেজা বিড়াল। শায়নার কথা শুনে অনিকেত অসহায় দৃষ্টিতে শায়নার দিকে তাকিয়ে আছে। শায়না চোখ পাকিয়ে বলল, কিস যখন করেছেন তাও নিজের ইচ্ছায়, সুতরাং এখনই কাজীকে কল করুন। অনিকেত ফোন নিয়ে নাহিদকে কল করলো। সব শুনে নাহিদ জোরে জোরে হাসতে হাসতে বলল, অবশেষে আমাদের পবিত্র ডাক্তারবাবু কিস করে কট খেয়ে বিয়ে করতে যাচ্ছে। ডাক্তার অনিকেত মাহমুদ উইথ কট ম্যারেজ। অপেক্ষা করো চান্দু, আমি কাজে নিয়ে আসছি। নাহিদের ওয়ে সন্দেহ করার রোগ আছে। সে কটমট চোখে তাকিয়ে বলল, এই রাতে বন্ধুর বাহানায় কোন মেয়ের কাছে যাচ্ছ? বউ, তুমি ভিডিও কল করো আমাকে। যতক্ষণ না ফিরে আসি তুমি ঘুমাবে না, দুই চোখ মেলে তাকিয়ে থাকবে আমার দিকে। আমার ফোনে ফুল চার্জ আছে, তোমার চার্জ না থাকলে চার্জে লাগিয়ে হলেও তাকিয়ে থাকো। নাহিদ শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল। শায়না পায়ের উপর পা তুলে বসে আছে, গুনগুন করে গান গাইছে। অনিকেত আর চোখে শায়নার দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়েরা ভয়ঙ্কর, এদের ছলনা পড়াই মানে গড। নিজের ঠোঁট বাড়িয়ে দিল। এত সুন্দর ঠোঁট কি করে উপেক্ষা করতাম? এই কিস করার অপরাধে বিয়ে করতে হবে? এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, এত দেখার কিচ্ছু নেই। সারা জীবন আপনিই দেখবেন। তোমার পরিবার কি বলবে? আচ্ছা, আমি কোন ক্লাসে পড়ি? অনার্স সেকেন্ড ইয়ার। আমার বয়স কত? 19-20 তো হবেই। তো মিস্টার অনিকেত মাহমুদ, একটা 21 বছরের অ্যাডাল্ট মেয়ে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করতে পারে না? কিন্তু আমার তো তোমার বিয়ে করার যোগ্যতা নেই। বাংলাদেশের এত বড় একটা হাসপাতালের ডাক্তার আপনি, তাও যেমন তেমন ডাক্তার না, সুনামধন্য কার্ডিওলজিস্ট। আপনি নিজেকে অযোগ্য বলার আগে কচু গাছের সঙ্গে কলায় দড়ি দিলেন না কেন? আমি এতিম, বাবা মায়ের কোনো খোঁজ নেই। পরিবার পরিজন বলতে 2-3 জন বন্ধু। তো আমি কি সংসার আপনার দাদার সঙ্গে করতাম, নাকি আপনার 14 গোষ্ঠীর সঙ্গে? আমি বিয়ে আপনাকে করব, সংসার আপনার সঙ্গে করব। সুতরাং এসব লেম এক্সকিউজ দেওয়া বন্ধ করুন। আর হ্যাঁ, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসুন। আচ্ছা, আপনার বাসায় কোনো আংটি বা চেইন আছে? অনিকেত শায়নার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে বোঝানো হচ্ছে নিজের মাথায় বাড়ি দেওয়া হলো। কবুল বলে মাথায় বাড়ি টাড়ি যা দেওয়ার দিন। কবুল বলার আগ পর্যন্ত সুস্থ থাকতে হবে আপনাকে। ডেঞ্জারাস মেয়ে। আপনার বউ ডেঞ্জারাস ডাক্তারবাবু। নয়না চেয়ারে বসে আছে, মোবাইল হাতে নিয়ে জিয়ানকে নিজের তোলা ছবি পাঠালো। মেসেজ ডেলিভারি হয়েছে কিন্তু রিপ্লাই আসলো না। নয়না আরেকটা টেক্সট লিখলো, আপনি কি জানেন আমি জিতে গেছি? ভেবেছিলাম হেরে যাব, অথচ আমি জিতে গেছি। নয়না মোবাইল রেখে সামনের মঞ্চে মনোযোগ দিল। একদল ছেলে মেয়ে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। তুষি কনুই দিয়ে নয়নাকে গুঁতো দিয়ে বলল, ওই যে বাঁ পাশের ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, তাই না? তুষির বাচ্চা, এখানে প্রেম করতে এসেছিস? শোন, সিঙ্গেল মানুষ একটু একটু ক্রাশ খেয়েই থাকে। চুপচাপ বসে থাক। নয়না নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ সামনে তাকাতেই দেখলো জাহিন গিটারে সুর তুলছে। নয়না উঠে যেতে চাইলো। তুষি নয়নার হাত ধরে বলল, বসে থাক। তুই ওভার রিয়াক্ট কেন করিস? মনে কর সামনে তোর দেব নয়, আমার হবু বর দাঁড়িয়ে আছে। তাও মনে করতে না চাইলে শুধু এই গানটাই ফোকাস কর। কি সুন্দর গান গাইছে। নয়না একবার উপরের দিকে তাকালো না। অন্তর খেয়াল করলো জাহিনের দৃষ্টি ঘুরে ফিরে নয়নার উপর এসে পড়ছে। গান শেষ হতে করা তালিতে মুখরিত হলো কলেজ প্রাঙ্গণ। জাহিন স্টেজ থেকে নামার পর নয়না উপরের দিকে তাকিয়ে বলল, চল বাসায় চলে যাব। তোর মাথা ঠিক আছে? এতক্ষণ থেকে বিরিয়ানির প্যাকেট না নিয়ে চলে যাব? নয়না দাঁত কামড়ে বলল, তুই বাইরে চল, তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। নয়না বাইরে এসে দেখলো গাড়ি তাদের জন্য দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। নয়না আর তুষি উঠে বসলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, এর মধ্যে গাড়ি চলতে লাগলো। নয়না তখনও সামনে খেয়াল করেনি। সে বলল, আঙ্কেল, সুবর্ণ রেস্তোরাঁয় যাব। নয়না হঠাৎ সামনে তাকিয়ে বলল, আপনি? চমকে গেলে নাকি? আরে আমি আর অন্তর বেরিয়ে দেখি আমাদের গাড়িটা নষ্ট হয়ে আছে। ওটা ড্রাইভারের দায়িত্ব দিয়ে আসলাম। গন্তব্য যখন এক, তখনও সমস্যা কি? আসসালামু আলাইকুম ভাবি, আমি অন্তর, আপনার ছোট ভাইয়ের মতো। নয়না উত্তর দেওয়ার আগে তুষি বলল, আপনি তো সেই বেয়াদব লোকটা, এসেছেন ভদ্র শাস্তে।
নয়না নিজেকে সামলে বলল, ভাইয়া আমাকে একটু তালুকদার মেনশনে নামিয়ে দিয়ে আসুন। মাত্র দেখলাম আম্মু টেক্সট করেছে, দ্রুত বাসায় যেতে বলছে। আর হ্যাঁ, বাসায় গিয়ে আমাকে বলে দিয়েন আমি বাসায় এসেছি। অন্তর গভীরভাবে জাহিনকে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ তার পাশে বসা মানুষটাকে অপরিচিত লাগছে। জাহিন শান্ত কণ্ঠে বলল, রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে তারপর ড্রপ করে আসবো। না, আমি এক্ষুনি যেতে হবে। আপনার কাজ থাকলে আমাকে এখানে নামিয়ে দিন, তুষির সঙ্গে রিক্সা চলে যাব। নীলাঞ্জনা 4 মাস চলছে, শরীর দুর্বল, রক্তশূন্যতা, আবার মস্তিষ্ক জুড়ে নানান ধরনের টেনশন। এই সমাজে সিঙ্গেল মাদার হওয়া তো সহজ কথা নয়। তার উপর বিয়েটা করেছিল পালিয়ে। অনেকেই জানে না এই বিয়ের কথা। মানুষ বলে ভুল শুধরে নিতে, ভুল থেকে শিক্ষা নিতে, কিন্তু জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলের শাস্তি সারা জীবন পেতে হয়। তার ভুলের জন্য অনাগত সন্তান পিতৃহারা, তার ভুলের জন্য সমাজে বড় হয়েও এই সন্তান থাকবে কোণঠাসা। এসব আজকাল ভাবতে পারে না নীলাঞ্জনা। তার মাথা ধরে যায়। এ সময় মেয়েদের সবচেয়ে ভরসার স্থান তার মা, অথচ তার নিজের মা তার দিকে মুখ তুলেও তাকায় না। জাহানারা বেগম নিজের সর্বোচ্চ দিয়ে নীলাঞ্জনার খেয়াল রাখেন, কিন্তু নীলাঞ্জনার মা নীলাঞ্জনার চারিপাশে ঘেঁষে না। চোখে জল মুছে সামনে থাকা জুসের গ্লাসটা হাতে নিয়ে পান করলো। জুসের গ্লাস রেখে শুয়ে পড়ল বিছানায়। নিজের জীবন নিজের হাতে নষ্ট করেছে। অভিযোগ বা অভিমান করার মতো কোনো স্থান নেই। জিয়ান রেডি হয়ে নয়নাকে কল করার জন্য মোবাইল হাতে নিল। নয়নার টেক্সট দেখে উত্তর লিখল। তা ম্যাডাম, আপনি কি করে জিতে গেলেন? নয়নার তখন মেজাজ তুমকে। নয়না রিপ্লাই করলো, ছাতার মাথা জিতেছি। জিয়ান হা হা ইমোজি দিয়ে লিখলো। ব্যাঙের ছাতা? নয়না রাগী ইমোজি দিয়ে লিখলো, আপনার মাথা। কি করলো আমার মাথা? নয়না রিপ্লাই না করে ডাটা অফ করে দিল। জিয়ান মনে মনে হাসলো। মেয়েদের মন ভোজার মতো কঠিন কাজ আর নেই। জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। তোর মনে কি চলছে বলতো? আমার মনে কি চলবে? তুই কি কোনোভাবে ভাবির প্রতি দুর্বল বোধ করছিস? জাহিন হার্ট ব্রেক করে গাড়ি থামিয়ে রক্তচক্ষু নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, তোর সাহস হয় কি করে এত লেম কথা বলার? এত হাইপার হচ্ছিস কেন? তুই আজ যা করলি এসব তো তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আর আমার চিরচেনা জাহিনকে দিয়ে এসব কল্পনাও করা যায় না। দেখ, আমি খেয়াল করেছি তুই বারবার ভাবিকে টিচ করার চেষ্টা করেছিস। জাহিন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জোরে শ্বাস ছেড়ে বলল, আরে ইয়ার, আমি জাস্ট ফান করছিলাম। নয়না আমাকে দেখলে কেমন উদ্ভট ব্যবহার করে, মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলবো। তাই আমিও আজ সুযোগ পেয়ে ফান করলাম। আচ্ছা, তুই যে শামসুল হক খান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতি, ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে? আর আমি দাঁড়িয়ে থাকতাম? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? জাহিন চৌধুরীর যোগ্য মেয়ে পেলে জাহিন চৌধুরীর সোজা তুলে নিয়ে বিয়ে করে নিত। এসব দাঁড়িয়ে থাকে ইমপ্রেস করে সব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না। অন্তর আর কথা বাড়ালো না। তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যে কথা শুনে বেশ অবাক হলো। অন্তর সবটা জেনেই প্রশ্ন করেছিল। সত্যিটা জানার পর মিথ্যের গল্প শুনতে ভালোই লাগে। জাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল, তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, 2 দিন পর ফিরবো। জাহিন নিজের সিক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। বাথটা বেশি গিজার অন করে দিল। উপর থেকে শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে রাখলো। আজকের ঘটনা একে একে মেলাতে লাগলো। হঠাৎ চোখ খুলে বলল, বি কেয়ারফুল জাহিন, এমনভাবে এগোতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। প্রায় ঘন্টাখানেক শাওয়ার নিয়ে বের হয়ে এলো। হাফ প্যান্ট পরে লাইটার হাতে নিয়ে সিগারেট ধরালো। আয়েশ করে বিছানায় হেলান দিয়ে বসলো। দেয়াল জুড়ে নয়না শত সহস্র ছবি টাঙানো। উঠে এসে একটা ছবির উপর হাত রেখে বলল, তোমার তো শুধু আমার হওয়ার কথা ছিল, তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে? প্রেম করবে আমার সঙ্গে আর বিয়ে করবে আমার ভাইকে? তা তো হবে না সুইটহার্ট। জাহিন চৌধুরী এতটা ভদ্র নয়। নিজের মোবাইল নিয়ে একজনকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে জাহিন বলল, কে? মন্ত্রী সাহেব, ডিসিশন ফাইনাল করলেন নাকি আমি শাস্তি ফাইনাল করব? সব প্রমাণ কিন্তু আমার হাতে। মিস্টার চৌধুরী, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার আপনি আমার ফার্ম হাউসে চলে আসুন আজ রাতে। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। কোনো মেয়ে যেন না থাকে, আর কোনো ধরনের চালাকি করলে আমি কি করতে পারি তা কল্পনা করতে পারবেন না। মিস্টার চৌধুরী, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। ডোন্ট ওয়ারি, আপনি আমার স্পেশাল গেস্ট। আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। নয়না বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। তুষিও খাচ্ছিল। নয়নার মুড অফ। বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলেছিল, আমরা ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো তো আম্মু। আর এখন কিছু জিজ্ঞেস করবে না, বাকি কথা রাতে বলবো। নীলাঞ্জনা এসে নয়নার পাশে চেয়ারে বসলো। এই মুহূর্তে নীলাঞ্জনাকে নয়না সহ্য হচ্ছিল না। নীলাঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল। মানুষের দৃষ্টি দেখলে নীলাঞ্জনা এখন সেখানে তার জন্য ঘৃণা দেখতে পায়। নীলাঞ্জনা নিজের পেটে হাত রেখে বলল, আমি তো ঘৃণিত মানুষ, তুইও কি আমাকে ঘৃণা করবি? নাকি তুই এসে তোর মায়ের পৃথিবী ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি?
তোকে নিয়ে না হয় অন্যরকম এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলবো। নীলাঞ্জনার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো নম্বরটা অপরিচিত। ফোন বাজতে বাজতে কেটে গেল, আবার বেজে উঠল। নীলাঞ্জনা ফোন রিসিভ করে কানে ধরতেই লাবিব বলল, বাইরে আয়, নয়তো তোমার বিভ্রস্ত ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। নীলাঞ্জনা বোরখা পরে গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়লো। লাবিব ইশারা করে নীলাঞ্জনাকে গাড়িতে উঠতে বলল। দুজন পাশাপাশি বসলো, অথচ মনের মধ্যে বিশাল ফারাক। তোর এসব কিসের দেমাগ? হ্যাঁ, চল আমার সঙ্গে। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমার জন্য অপরিচিত। বুঝতে পারছিস তুই লুজার, হেরে গেছিস পুরোপুরি। তোর এখন এক পয়সারও দাম নেই এই সমাজে। আমি কিছুই হারাইনি, বরং আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে ভালোবাসতো। আমি তো এমন একজনকে হারিয়েছি যে মানুষটা কোনোদিনই আমাকে ভালোবাসেনি। এবার আপনি বলুন, কে হেরে গেল আর কে জিতে গেল? আমি হারবো কেন? হারবি তুই। এই বালের ভালোবাসা আবার কি? নীলাঞ্জনার কথা বাড়ালো না। এর মধ্যে পুলিশ এসে রিক্সা ঘিরে ধরলো। লাবিব রক্তচক্ষু নিয়ে নীলাঞ্জনার দিকে তাকালো। নীলাঞ্জনা ততক্ষণে রিক্সা থেকে নেমে গেছে। পুলিশ নীলাঞ্জনাকে ধন্যবাদ দিল। লাবিবের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। 1 মিনিট স্যার। নীলাঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিছুই হারাইনি জানো, হয়তো হারিয়েছি একটি মাত্র মানুষ, কিন্তু সে তো কখনো ছিলই না আমার। ভালোবাসার নামে শুধু ছিল কিছু মিথ্যে শব্দ, আর আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম। হারিয়েছ তুমি একজন এমন মানুষকে যে তোমাকে ভালোবাসতো নিঃস্বার্থভাবে, যার হৃদয়টা ছিল কেবলমাত্র তোমার জন্য। তুমি বুঝোনি, তখনও না এখনো না। আমি তো শুধু হারিয়েছি একটি ছায়া, একটি মুখ, একটি অস্তিত্ব, যার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসাই ছিল না। তোমার ক্ষতি গভীর আর আমার নয়, কারণ আমি ভালোবাসতে পেরেছি। আর তুমি তো ভালোবাসা একটা জিনিস, সেটা অনুভবই করোনি কখনো। কি তাহলে বলো, কে হেরে গেল আর কে জিতে গেল? নীলাঞ্জনা রিক্সায় উঠে বসলো। লাবিব পুলিশের গাড়িতে এই প্রথমবার কোনো কথা তার হৃদয়ে লাগলো। এই সাধারণ কথাগুলো যেন লাবিবের হৃদয় ভীষণ ভারী করে তুলল। নয়না খেয়ে শটান হয়ে শুয়ে পড়লো। মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কল যাচ্ছে না। নয়না টাইম দেখলো, মনে পড়লো আজ জিয়ানের ফ্লাইট আছে, এখন নিশ্চিতভাবে বিমানে। নয়না জিয়ানের টেক্সট দেখতে লাগলো। তুমি কখনো আমাবস্যা তো কখনো পূর্ণচন্দ্র, তবে তুমি যে রূপেই ধরা দাও সব রূপেই মোহনীয়। মিসেস চৌধুরী, মুড সুইং হলো কেন হঠাৎ? আপনার কি পিরিয়ড ডেট কাছাকাছি চলে এসেছে নাকি? শুনুন ম্যাডাম, মাথা ঠান্ডা করুন, 2টো চকোলেট খান, এরপর আমাকে নক দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন। মনে থাকে যেন লাস্ট টেক্সটে লেখা, তুমি রেগে গেলে তোমাকে টুপ করে কামড় দিতে ইচ্ছে করে। তোমার ওই লাল টুকটুকে গালে, নাকের টোকায় আমি না তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার সবটা দখল করে নিয়েছো। ভালোবাসি তোমাকে প্রিয় সুনয় না, তুমি শুধু ক্যাপ্টেন রেজা চৌধুরীর। আই লাভ ইউ সো মাচ ডিয়ার ওয়াইফি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।